আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমরা একটা এক্সাম্পল নিলাম আজকে আরেকটা নতুন। তো এখানে এই এক্সাম্পলে বলা হয়েছে যে ঘটনাগুলো লেনদেন নয় তা কেন নয় সেটা ব্যাখ্যা করতে, আর লেনদেন যেগুলো হবে বা যে ঘটনা লেনদেন সেগুলো হিসাব সমীকরণের সাহায্য ব্যাখ্যা করতে। তো আমরা দুটোটা চাইলে একসাথেও করে ফেলতে পারি, ক আর ক। তো আমরা প্রথমে কটা করি। এই যে ঘটনাগুলো লেনদেন নয় কেন সেটা ব্যাখ্যা করতে, লেনদেন নয় কেন। তাহলে লেনদেন নয় কোনটা কোনটা আমরা প্রথমে দেখে নিব। প্রথমটা হলো কি, উম, এখানে আসবাবপত্র ফরমাইশ প্রদান করছে ওইটা লেনদেন নয়। তারপর এখানে 5 নম্বরে যেটা ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে সেটা লেনদেন নয়। তারপর প্রতিশ্রুতি দিছে, এই তিনোটাই কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কারণ যখন আমি ফরমাইশ প্রদান করতেছি তখন এখনো অর্ডারটা এক্সিকিউট হয় নাই, বা এটা লেনদেনটা বা পণ্যটা এক্সচেঞ্জ হয় নাই, টাকার কোনো আদান প্রদান হয় নাই। তেমনি ব্যবস্থাপক নিয়োগের ফলে তাকে এখনো বেতন দেওয়া হয় নাই। তো ওই জন্য এটা লেনদেন বা এটা আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে না, ওই জন্য লেনদেন হচ্ছে না। তারপর লাস্টের দিকে যেটা ঋণের প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ঋণ এখনো দেয় নাই। ঠিক আছে। তো এখানে আমরা এখানের মধ্যে 4 নাম্বার, 5, আরেকটা হলো এই ঋণের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা হলো 8 নম্বরে। এই তিনটাই হলো লেনদেন নয়। ঠিক আছে, লেনদেন নয় কারণ এই তিনটা আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। ব্যাখ্যাতে আমাদের লিখবো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, A = L+E তে কোনো পরিবর্তন আসে না, এখানে কোনো কিছু আসে না, ওই জন্য এই তিনটা লেনদেন নয়। এরপর বাকি খ নাম্বারে কি বলা হয়েছে, খ নাম্বারে বলা হয়েছে মানে যে যে ঘটনাগুলো লেনদেন সেগুলো হিসাব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তো বাকিগুলো তিনটার বাকিগুলোর বাইরে সবকিছুই লেনদেন। তো খ নাম্বারে বলা হয়েছে কি, প্রথমে আমাদের 1 নম্বরে যেটা আছে, ব্যবসা শুরু করছে যেহেতু টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, সেটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, নগদ টাকা চলে আসছে ব্যবসায়। তো নগদ টাকা যখন চলে আসবে, নগদান হিসাব ডেবিট হয়, মূলধন হিসাব ক্রেডিট হয়, যেহেতু মূলধন নিয়ে আসছে আমাদের ব্যবসায়। তো ওই জন্য আমাদের নগদ টাকা যদি বাড়ে আমাদের বৃদ্ধি পাবে, আর এদিকে আমাদের মূলধন যেহেতু বাড়ছে উই বৃদ্ধি পাবে বা ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে। এটাই হলো হিসাব সমীকরণের সাহায্য ব্যাখ্যা। তারপর এখানে আমাদের যখন দ্বিতীয়তে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্রতে ক্রয় করলে আসবাবপত্রটা হয় ডেবিট, তারপর নগদান হিসাবটা ক্রেডিট হয়। যদি এখানে তোমাদের জাবেদা করার দরকার নাই, জাস্ট ব্যাখ্যা করতে বলছে। আসবাবপত্র বাড়লে বৃদ্ধি পাবে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, তারপর নগদ টাকা যেহেতু প্রদান করছি ওই জন্য আবার হ্রাস পাবে। একদিকে সম্পদ বাড়ছে আর একদিকে সম্পদ কমে গেছে। ঠিক আছে, অ্যাসেটটা বাড়ছে আর কমছে। এরপর আমাদের জয়ের কাছ থেকে ধারে মাল ক্রয় করছে। যখন আমি ধারে কোনো মাল ক্রয় করব তখন আহ, ক্রয় হিসাবটা ডেবিট হয় আর পাওনাদার হিসাবটা ক্রেডিট হয়। তো ক্রয় যখন বাড়বে, ক্রয়টা এক ধরনের খরচ, ওই জন্য আমাদের খরচ বাড়লে আমাদের ওনার সিকিউরিটি হ্রাস পায়, ওনার সিকিউরিটি বা মূলধন হ্রাস পায়। তারপর এদিকে পাওনাদার যেহেতু বৃদ্ধি পেয়েছে ওই জন্য এল এল বা দায় বৃদ্ধি পেয়েছে। তো এটাই ব্যাখ্যা করে বলে দিতে হবে এখানে। এই জন্য এটা লেনদেন, যেহেতু আদি অবস্থা একটা পরিবর্তন নিয়ে এসেছে। তারপরটা হলো 4 আর 5 নাম্বারটা লেনদেন নয়। 6 নম্বরে এখানে তে বলা হয়েছে ফজলুল এর নিকট থেকে নগদে বিক্রয়। নগদ যখন বিক্রয় করব তখন নগদান হিসাবটা ডেবিট হবে, যেহেতু এটা নগদ টাকা আমি পাইছি ওই জন্য এটা নগদান হিসাব ডেবিট বা এটা অ্যাসেট বৃদ্ধি পাবে। তারপর আর এদিকে বিক্রয় যেহেতু করেছি, বিক্রয় ক্রেডিট, বিক্রয় একটা আয় হিসাব, আয় হিসাবটা পারলে সেটা আমাদের ওনার সিকিউরিটিকে বাড়ায়, তাহলে এটা ওনার সিকিউরিটিও বৃদ্ধি পাবে। এরপরে লাস্ট যেটা আছে 7 নম্বরে, লাভলুর নিকট থেকে ধারে বিক্রয়। তাহলে লাভলুকে যখন ধারে বিক্রয় যখন করবে, যেহেতু আমি টাকাটা পাই নাই ওই জন্য আমাদের দেনা সৃষ্টি হয়েছে, দেনাদার বৃদ্ধি পাবে। দেনাদার দেনাদার বাড়লে আমাদের বৃদ্ধি পায়। তারপর আরেক দিকে আমাদের বিক্রয় যেহেতু বাড়ছে, তাহলে বিক্রয় হচ্ছে কি আমাদের আয়, আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটিও বৃদ্ধি পাবে। এ হলো খ নাম্বারের। এরপর আমাদের গ নাম্বারে বলা হয়েছে কি, হিসাবে শ্রেণীর খাতগুলা বের করতে। তো এখানে আমরা অলরেডি বের করে ফেলছি, এটা আলাদাভাবে দেখাতে হবে। খাতগুলো হচ্ছে এটাই। ঘ নাম্বারও আমরা চাইলে একসাথে করে ফেলছি। নগদান হিসাব সেটা হলো সম্পদ হিসাব,
তারপর মূলধন হিসাব, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তারপর এখানে আসবাবপত্র যেটা আছে সেটাও সম্পদ, অ্যাসেট বা সম্পদ। তারপর নগদান হিসাব ও সম্পদ। ক্রয় হিসাবটা আমার ব্যয় হিসাব, ব্যয় হিসাব। পাওনাদার হিসাবটা আমার দায় হিসাব। তারপর নগদান হিসাবটা সম্পদ। তারপর বিক্রয় হিসাবটা হচ্ছে আয় হিসাব। দেনাদার হিসাবটাও সম্পদ, বিক্রয় হিসাবটাও আয় হিসাব। এভাবে হিসাবের শ্রেণীগুলা বের করতে হবে।